বন্ধুগণ, আমি সাম্প্রতিক একটি অতি বিতর্কিত ইস্যু নিয়ে আজকে আলোচনা করবার জন্য এখানে এসেছি। অতি সম্প্রতি আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের বুকে একটি ভীষণ বড় দুর্ঘটনা ঘটে গেল, এবং সেটি হচ্ছে বিখ্যাত সর্বভারতীয় গায়ক কে বা কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যু। আজকে আমরা খুঁজবো, একেবারে অন্তর্তদন্ত করে দেখব যে সেই মৃত্যুর প্রকৃত কারণটা কি ছিল, প্রকৃত দোষী কে ছিল। তো চলুন আমরা পরপর অর্ডারে সাজিয়ে ফেলি। 1 নম্বর দোষী যদি বলা হয় জনগণের বিচারে, সারা ভারতবর্ষের বিখ্যাত সব সঙ্গীত শিল্পী থেকে আরম্ভ করে, চিত্রশিল্পী থেকে আরম্ভ করে বিভিন্ন আমরা অভিনয় জগতের মানুষ যারা 1 নম্বর দোষী হিসাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, তিনি হলেন রূপঙ্কর বাগচি। রূপঙ্কর বাগচি নাকি কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুর জন্য অবশ্যই দায়ী, এটা নিয়ে একেবারে সমস্ত জনগণ হামলে পড়েছেন তার উপরে। তাহলে রূপঙ্কর বাগচি ঠিক তার আগের মুহূর্তেই একটি ভিডিও পোস্ট করেছিলেন তার ফেসবুকে, যদিও সেটা তিনি এখন ডিলিট করে দিয়েছেন এবং ক্ষমা চেয়ে নিয়েছেন। তো সেই ভিডিওটা কি কে দেখেছিলেন? দেখে মেন্টালি শক হয়ে তার কি হার্ট অ্যাটাক হয়ে গেল? তাহলে রূপঙ্কর বাগচি কিভাবে দায়ী হলেন কেকের মৃত্যুর জন্য? দ্বিতীয় যে কথাটা উঠে আসছে যে রূপঙ্করের অভিশাপেই নাকি কেকের মৃত্যু হয়ে গেল। তাহলে যে গণমাধ্যম রূপঙ্কর বাগচিকে ক্রমাগত অ্যাটাক করতে লাগলো, তাদের একটু ভয় হলো না যে রূপঙ্কর বাগচি যদি তাদেরকেও অভিশাপ দিয়ে দেয়? না বন্ধুরা, কেউ কিন্তু ভাববেন না যে আমি রূপঙ্কর বাগচির হয়ে কথা বলতে এসেছি। আমি কেকের প্রকৃত মৃত্যুর কারণটা খুঁজতে এসেছি, আর সেটা আপনারা বুঝতে পারবেন যে যদি আপনারা ভিডিওটা পুরোটা দেখেন যে কেকের মৃত্যুর জন্য দায়ী কে। তাহলে প্রথম সাসপেক্ট যে রূপঙ্কর বাগচি, তাকে অ্যাটলিস্ট আমরা কেকের মৃত্যুর জন্য দায়ী করতে পারছি না, এবং তিনি বেকসুর খালাস হয়ে গেলেন। দ্বিতীয় যাদেরকে আমি দায়ী করতে পারি সেটা হলো জনতার বিচারে উঠে আসছে যে নজরুল মঞ্চ এবং তার পরিকাঠামো। তো চলুন একবার দেখি কি ঘটেছিল সেদিনের ঘটনাটা। না, সেদিন বলা হচ্ছে যেখানে 2200 লোক বসার কথা, সেখানে 7500 লোক, মঞ্চের ওপরে লোক উঠে পড়েছে, ভিড় হাঁটাবার জন্য ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করা হচ্ছে। আমরা দেখেছি সেই সমস্ত ভিডিও, বরফ ধসলে যেমন হয় সেরকম হু হু করে বেরিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অক্সিজেন সেখানে প্রচুর কমে গেছে, মানুষের উপস্থিতিতে সমস্ত দরজা খুলে দিতে হয়েছে, এসি বন্ধ করে দিতে হয়েছে। এই পরিস্থিতিতে একা কেকেরই মৃত্যু হলো কেন? এত যে 7500 মানুষের গ্যাদারিং, একটা মানুষ ভয়ানক রকম অসুস্থ হয়ে পড়লো, বাকি সবাইকে হসপিটালাইজড করতে হলো, চরম একটা দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স ছুটে আসছে, এমন তো আমরা দেখলাম না। তাহলে একমাত্র কেকেরই মৃত্যু ঘটলো, তাও সেটা গানের মঞ্চে নয়, সেখান থেকে ফিরে আসার পর। হ্যাঁ, অবশ্যই তিনি সেখানে অসুস্থতা বোধ করেছিলেন। তাহলে কি আমরা সরাসরি নজরুল মঞ্চকে কেকের মৃত্যুর জন্য দায়ী করতে পারি? আমাদের বর্ধমান শহরে প্রত্যেক বছর কাঞ্চননগর রথতলায় কাঞ্চন উৎসব হয়, বিশাল বড় করে। মুম্বাই থেকে প্রচুর সেলিব্রিটি আর্টিস্টরা আসেন এবং দীর্ঘদিন ধরে সেখানে উৎসব চলে, সেখানে গান বাজনা হয় একদম খোলা মঞ্চে। কখনো এমন দুর্ঘটনা ঘটেনি, ভীষণ ওয়েল অর্গানাইজড একটা প্রোগ্রাম। তো আমরা দেখেছি, আমরা সামনে থেকে সেই জিনিস দেখেছি, আমরা অনেক তাবর তাবর বড় বড় আর্টিস্টদেরকে দেখেছি। নজরুল মঞ্চেও এর আগে বহু এরকম অনুষ্ঠান হয়েছে, কখনো এমনতর ঘটনা ঘটেনি। তাহলে এই অব্যবস্থার দায় কার? কেন 2200 লোক বলে 7500 লোক ঢুকলো, এটা অন্য আলোচনার বিষয়। অন্তত এটা কেকের মৃত্যুর জন্য সরাসরি দায়ী নয়। হয়তো তার শারীরিক অবস্থার এখান থেকে অনেক অবনতি হয়েছে। তো আমরা কেকের যে ম্যানেজার তিনি বলেছেন, রিতেশ ভাট, তিনি বলেছেন যে মঞ্চে তিনি দাপিয়ে গান গেয়েছেন। যদিও আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি এই গরমে তিনি বারবার ঘাম মুছছেন, বারে বারে তিনি জল পান করছেন। তো একটা অসুস্থতা ছিল, কারণ যে মানুষটা ক্রমাগত ধরুন এসি গাড়িতে যাতায়াত করছে, এসি রুমে থাকছে, সেখানে এসিবিহীন একটা মঞ্চে টানা গান গেয়ে যেতে হচ্ছে, এবং তিনি একজন পারফর্মার, তার সঙ্গে নাচানাচি, লাফালাফি, অডিয়েন্স রিটেনশনের ব্যাপারটা আছে। এত কিছু করতে গিয়ে শারীরিক ধকল তো একটা যাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা নজরুল মঞ্চকে কি সরাসরি কেকের মৃত্যুর জন্য দায়ী করতে পারছি? আপনারা কমেন্টে লিখুন আপনারা ঠিক কাকে দায়ী করতে চান কেকের মৃত্যুর জন্য। থার্ডে আসি কেকের পোস্টমর্টেম রিপোর্ট। এবং কেকের পোস্টমর্টেম রিপোর্টে যেটা দেখা যাচ্ছে
ডাক্তাররা বলছেন যে তার হৃৎপিণ্ড পুরো সাদা হয়ে গেছিল, অর্থাৎ ফ্যাটি হার্ট, একদম হোয়াইট হার্ট হয়ে গেছিল। কেন না, হার্টের ওপরে পুরো ফ্যাটের লেয়ার জমে সেটা সাদা হয়ে গিয়েছিল। এটা কেন হয় ফ্যাটি হার্ট? ডাক্তাররা তার স্টমাকের মধ্যে অনেক ওষুধ পেয়েছেন, যার মধ্যে বেশিরভাগটাই ছিল অ্যান্টাসিড বা গ্যাস অম্বলের ওষুধ, লিভারের ওষুধ, ইভেন তারা ভিটামিন সিও পেয়েছেন। এগুলো বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি। তাহলে যে মানুষটা এত ওষুধ খেতেন, কোন ডাক্তারের প্রেসক্রিপশানে খেতেন? বাড়ির লোক কি বলছেন এ বিষয়ে? যে তিনি মুঠো মুঠো অ্যান্টাসিড খেতেন। তাহলে যে মানুষটার এত প্রভাব প্রতিপত্তি, অর্থনৈতিক কোনো অসুবিধা ছিল না, ধারাবাহিক চিকিৎসার রাস্তায় তিনি যে যাননি এবং নিজের এই অসুস্থতার জন্য যে একটা ধারাবাহিক ট্রিটমেন্টের দরকার সেই রাস্তায় তিনি যাননি, এটা আমরা বুঝতে পারছি। হার্টে এত যদি ফ্যাট জমে যে হার্ট পুরো সাদা হয়ে যায়, তাহলে লাইফস্টাইলে এবং তার ডায়েটে কোথাও কি গন্ডগোল ছিল না? তাই যদি হলো, এবং হার্টে ফ্যাট তো একদিনে জমে যায়নি, নজরুল মঞ্চে প্রোগ্রাম করতে করতে তার হার্টের মধ্যে ফ্যাট জমে গেল, এটা কিন্তু ঘটনা নয়। তাহলে দীর্ঘদিন ধরে যদি এটা হয়ে থাকে, তার ডায়েটারি প্র্যাকটিস খুব বাজে ছিল আমি বলবো, এবং তার লাইফস্টাইল যে মিনিমাম ফিজিক্যাল এক্সারসাইজ করা, প্রাণায়াম করা, যোগাভ্যাস করা, এগুলো তার তাহলে ডেলি লাইফস্টাইলের মধ্যে ছিল না। তাহলে আজকে তার মৃত্যুর জন্য দায়ী কে? অনেক আগে থেকেই কি বিভিন্ন রোগ, কোমরবিডিটি ফ্যাক্টর তার শরীরে বাসা বাঁধেনি? এটার জন্য তার পরিবারকে কি আমরা কোনোভাবে ক্ষমা করতে পারি? পরিবারের উচিত ছিল নাকি সেই মানুষটার চিকিৎসার ব্যবস্থা করা? তিনি নিজে কি পারতেন না সুচিকিৎসার দ্বারা সুস্থ হয়ে উঠতে? তাহলে এগুলো কিছুই হলো না, উল্টে আমরা দায়ী করে দিলাম বেশ কিছু অপ্রাসঙ্গিক বিষয়কে। এই প্রসঙ্গে নচিকেতা খুব একটা দামি কথা বলেছেন, যে ভারতবর্ষের মানুষ, বিশেষ করে আমাদের বাংলার মানুষ, আমাদের রিয়েল সমস্যাগুলোকে ছেড়ে দিয়ে আমরা রিল লাইফের সমস্যায় বেশি মেতে গেছি। চারপাশে যে ক্রমাগত দেখা যাচ্ছে করোনা পরবর্তী পরিস্থিতিতে বহু মানুষের কাজ চলে গেছে, তারা খেতে পাচ্ছে না, সেই দিকে আমাদের কোনো খেয়াল নেই। গ্যাসের দাম ক্রমাগত বেড়ে গেছে, আমাদের কোনো খেয়াল নেই। দেশে চাকরি নেই, আমাদের কোনো খেয়াল নেই। উল্টে আমরা কি করছি না, অন্যান্য অনেক বিষয় নিয়ে হিংসাত্মক মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ছি। এটা কোথাও কি ইম্পালসিভ ডিসঅর্ডার নয়? আমরা কি মনস্তাত্ত্বিকভাবে নিজেদেরকে ঠিক রাখতে পারছি? আমরা দেখেছি রূপঙ্কর বাগচি 100 বার একটা ব্যক্তির নামে, তিনি একজন শিল্পী যদি তাকে বলতে হয়, তিনি গায়ক, তিনি সেম প্রফেশনে থাকা একটা মানুষের সম্পর্কে কোনো কুরুচিকর মন্তব্য করতে পারেন না। এটা ভীষণ অন্যায়। সেটা দেখে আমি আমার স্বামীকে নিয়ে, আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেছি, রাত্রি 1:30টার সময় আমাকে ফেসবুকে লাইভে আসতে হবে, এটা তাহলে কীরকম মানসিকতা? অত রাতে আমি একটা বিষয়ের প্রতিবাদ করার জন্য ফেসবুক লাইভে আসছি, আমাকে তখনও লিপস্টিক লাগিয়ে আসতে হবে? জিজ্ঞেস করতে হবে আপনারা কেউ লাইভে আছেন, তাহলে আমি বলবো। এটা কীরকম মানসিকতা? আমি তো বুঝলাম না। তাহলে এগুলো কি? তাহলে আমরা বুঝতে পারছি যে আপামর বাঙালি, কেকের সমস্যাটা কি ছিল আমরা বুঝে গেছি, তার মৃত্যুর কারণ যে তিনি নিজে ছিলেন সেটা বুঝে গেছি। এবার একটু বাঙালিদের সমস্যা নিয়ে যদি বলি, তাহলে এটা ইম্পালসিভ ডিসঅর্ডার। তার মানে আমরা বুঝতে পারছি ক্রমাগত পশ্চিমবঙ্গের বুকে মনোরোগ বাড়ছে ক্রমাগত। বরাবর বাঙালি প্রতিবাদী। এই বাংলার বুকেই জন্মেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এই বাংলার বুকেই আমরা দেখেছি ক্ষুদিরাম বসুকে। তো সেই বাংলায় আজকে আমরা কোন সংস্কৃতিতে পৌঁছেছি? আমাদের রুচিবোধটা কোথায় গেছে? রূপঙ্কর বাগচি যদি অপরাধ করে থাকেন, তারপর তাকে নিয়ে যে গালমন্দ অশ্লীল ভাষা চলতে লাগলো ক্রমাগত সোশ্যাল মিডিয়ায়, সেটাকে আপনারা কি বলবেন? দয়া করে কমেন্টে জানাবেন। আজকে আমি দুটো রোগ নিয়ে আলোচনা করলাম, একটা হলো ফ্যাটি হার্ট আর একটা হলো ইম্পালসিভ ডিসঅর্ডার। এই জাতীয় কোনো রোগীর সন্ধান যদি আপনাদের কাছাকাছি থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।